দাও হে আমার ভয় ভেঙে দাও, আমার দিকে মুখ ফিরাও। পাশে থেকে চিনতে নারী, কোন দিকে যে কি নিহারি। তুমি আমার হৃদবিহারী, হৃদয় পানে হাসিয়া চাও। বলো আমায় বলো কথা, গায়ে আমার পরশ করো। দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে আমায় তুমি তুলে ধরো। যা বুঝি সব ভুল বুঝি হে, যা খুঁজি সব ভুল খুঁজি হে। হাসি মিছে কান্না মিছে, সামনে এসে এ ভুল ঘুচাও। শুরু হচ্ছে রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে রবিবার 5ই আষাঢ় 1428, ইংরেজির 20 জুন 2021। তিথি জ্যৈষ্ঠ শুক্লপক্ষ দশমী, নক্ষত্র চিত্রা। সূর্যোদয়ের সময় ভোর 4:56 হয়ে 27 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:19 হয়ে 33 সেকেন্ড। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, দেবারিগণ। দিনের বেলা 7:42 গতে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। রাত্রি 6:49 গতে দেবগণ। আজকে শ্রী নিত্যানন্দ তনয়া শ্রী গঙ্গা গোস্বামিনী দেবীর শুভ আবির্ভাব তিথি। ব্রজ বিদেহী মহান্ত শ্রী 108 শ্রী সন্তদাস বাবাজি মহারাজের আবির্ভাব তিথি। শ্রী বিষ্ণুদাস কবীন্দ্রের আবির্ভাব তিথি। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণের প্রয়াণ তিথি। আনন্দ মঠাধীশ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের প্রয়াণ তিথি। আজ শ্রী শ্রী গঙ্গা দশহরা, শ্রী শ্রী গঙ্গা পূজা ও শ্রী শ্রী মনসা পূজা। 1943 খ্রিস্টাব্দে আজকের তারিখে মঞ্চাভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। 1969 খ্রিস্টাব্দে আজকের তারিখে CMDA তার কাজ শুরু করেন। 1987 খ্রিস্টাব্দে প্রখ্যাত প্রাণীতত্ত্ববিদ, বিশেষ করে পক্ষীতত্ত্ববিদ হিসেবে যিনি সমধিক পরিচিত, সেই সালেম আলী প্রয়াত হন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। খুব কোনো দুর্যোগ না ঘটলে এই শরণাগত সৌমিত্র পাতায় লাইভে আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে প্রত্যেকদিন রাত 9:30টার সময়। সে আপনাদের আহ্বান জানাচ্ছে। আজকে রবিবারের শরণাগত। এই শরণাগতে আপনাদের কাছ থেকে কোন একটা অলৌকিক গল্প চাওয়া হয়েছিল। ভূতের গল্প নয়, এমন কোন গল্প যার মধ্যে দিয়ে কোনো না কোনো ভাবে ঈশ্বরের মহিমা, দেবতার মহিমা প্রকাশিত হয়। গত রবিবারে এই মর্মে বেশ কিছু গল্প শুনিয়েছিলাম আপনাদের। এই রবিবারেও সেই রকম কিছু গল্প শোনাব। রবিবারের শরণাগতটা আপনাদের শরণাগত, সমস্তটা আপনাদের করা। আমার কাজ শুধু আপনাদের লেখাগুলো পড়ে দেওয়া। তাহলে একটু গান শুনে নি। গানের পর ইন্দ্রতনু মুখোপাধ্যায় বেলঘরিয়া থেকে লিখেছেন একটি গল্প, সেই গল্পটা শোনাবো আপনাদের। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রথম গল্পে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে প্রথম অলৌকিক অভিজ্ঞতা আজকের, সেটি লিখেছেন ইন্দ্রতনু মুখোপাধ্যায় বেলঘরিয়া থেকে। আমি বর্তমানে যে ফ্ল্যাটে বাস করছি সেই ফ্ল্যাটেরই এক প্রতিবেশীর সাথে এই অলৌকিক ঘটনা ঘটেছিল। আজ আমি তারই বর্ণনা দিচ্ছি, আপনারা শুনে এর মূল্যায়ন ও ব্যাখ্যা করবেন। শুরু করি।
সেই প্রতিবেশীর মেয়ের তখন মাত্র 5 বছর বয়স। মেয়েটি খুবই শান্ত, অর্থাৎ দুষ্টুমি ও কান্নাকাটি কম করে। কিন্তু হঠাৎই একদিন গভীর রাতে সে প্রচুর কান্নাকাটি শুরু করে। শুধু একদিন নয়, এই ঘটনা দিনের পর দিন চলতে থাকে। ওর বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়েন। অসংখ্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাতেও কোনো আশানুরূপ ফল পাওয়া যায়নি। রোজ গভীর রাতে ঠিক একই সময়ে রাত 3টে থেকে 4:30 পর্যন্ত মেয়েটি কাঁদতেই থাকত। 4টে বেজে যাবার পর আবার সব নিস্তব্ধ। কি ভাবছেন আপনারা? ভূতের উপদ্রব কিংবা নিশির ডাক? না, ভূত কিংবা নিশির ডাক নয়। পরবর্তীকালে জানা যায় মেয়েটি রোজ ওই একই সময়ে খড়গধারী, গলায় কাটা, মাথার মালা পরিধানকারী এক নারী মূর্তিকে ঘরে চলাচল করতে দেখতে পেত। শিশুরা নিষ্পাপ, তাদের আমরা ভগবান বলে গণ্য করি। হয়তো সেই কারণেই মা কালী রোজ রাতে তাকে দেখা দিতেন আর ইঙ্গিত দিতেন বাড়িতে তার পূজা শুরু করার। তারপর প্রতিবেশী ঘরে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। প্রতি অমাবস্যায় সেই কালী মূর্তি এখনো শ্রদ্ধা ভক্তির সহিত পূজিত হন। গল্প শেষ, কিন্তু কথা শেষ নয়। এরপরে এই নিয়ে আরো কিছু কথা বলবেন ইন্দ্রতনু মুখোপাধ্যায়, কিন্তু তার আগে আমরা একটু গান শুনে নেব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গল্প শেষ করবার পর। বর্তমান অত্যাধুনিক প্রযুক্তিতে বেশিরভাগ মানুষই ঈশ্বরকে বিশ্বাস করে না। এগুলো নাকি সব বেকার জিনিস। তারা কি বলবেন এই ঘটনাটির ব্যাপারে? ঈশ্বর সাকার না নিরাকার আমি জানি না, শুধু এইটুকু বলতে পারি তিনি সর্বত্র বিরাজমান। তার আশীর্বাদ সব সময় আমাদের মাথার উপর পুষ্পের মতো পতিত হচ্ছে বলেই মানুষ আজ উন্নতির চরম শিখরে পৌঁছেছে। শেষ হল ইন্দ্রতনু মুখোপাধ্যায় বেলঘরিয়া থেকে লিখেছেন তার আখ্যানটি। এরপরে আমরা চলে যাব আরেকটি গল্পে, অলৌকিক গল্প। এই গল্পটি অবশ্যই চেনা গল্প, হয়তো আমাদের অনেকেরই চেনা গল্প। পাঠিয়েছেন বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি থেকে। পড়া শুরু করি। 1868 সাল। সস্ত্রীক মথুরবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাঁর ভাগ্নে হৃদয়কে নিয়ে ট্রেনে কাশীর উদ্দেশ্যে তীর্থে চলেছেন। ট্রেন ছুটেছে। হঠাৎ একটা স্টেশনে ট্রেন থেমেছে। ঠাকুরের এতক্ষণ কি আর ট্রেনের মধ্যে ভালো লাগে? তিনি তাই নেমে পড়েছেন স্টেশনে, সঙ্গে হৃদয়ও। ঠাকুরকে বুঝিয়ে সুঝিয়ে ফের ট্রেনে তুলতে উদ্বিগ্ন মথুরবাবু। জনমানবহীন অপরিচিত স্টেশন। ঠাকুর তো আপন মনে প্ল্যাটফর্মের এক গাছের নিচে গিয়ে বসেছেন। এদিকে গাড়ির হুইসেল দিয়েছে। ঠাকুর নির্বিকার। ভাগ্নে হৃদয় চিল চিৎকার জুড়ে দিয়েছে। মথুরবাবু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ট্রেন ছেড়ে দিল, সত্যি ছেড়ে দিল। ঠাকুর বসে রইলেন প্ল্যাটফর্মে। ঠাকুরের আচরণে প্রচন্ড ভেঙে পড়ে ভাগ্নে হৃদয়। এবার কি হবে? স্টেশন মাস্টারের কাছে ছুটল হৃদয়। পরের ট্রেন কখন? মাস্টার মশাই জানালেন, আজ আর ট্রেন নেই। এবার কি হবে? কি হবে সেটা জানা যাবে গল্পের পরের অংশে। মাঝখানে একটু গান শুনবো আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপর আবার গল্প, বিমল বাবুর লেখা যে গল্পটি তিনি পাঠিয়েছেন আমাদের, সেই গল্পটি বিমল কুমার বন্দ্যোপাধ্যায়। 2.7 বিগ এফএম এর শরণাগত শুনছেন আপনারা। রবিবারের শরণাগত, যেখানে আপনারা শ্রোতারা অলৌকিক কাহিনী পাঠিয়েছেন। আপনাদের নিজের জীবনের কোনো ঘটনা, নিজের দেখা কোনো ঘটনা,
চেনা জানা মানুষদের দেখা কোনো ঘটনা অথবা বইয়ে পড়া কোনো না কোনো অলৌকিক ঘটনা যার মধ্যে দিয়ে ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের মহিমা, কৃপা প্রকাশ পাচ্ছে। আমরা এখন যে গল্পটা পড়ছি সেটা বিমল কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, হরিপাল, হুগলি থেকে। পরের ট্রেন আসবে আগামীকাল। মাথায় আকাশ ভেঙে পড়ল হৃদয়ের। একথা শুনে তো ঠাকুর নাচতে শুরু করেছেন। ওরে হৃদয়, এবারেই তো খেলা হবে ও জমবে। ওরে দেখ এবার মা কি খেলা দেখায়। হৃদয় তো ঠাকুরের কথা শুনে রেগে আগুন। হ্যাঁ, তোমার মা রেল কোম্পানি খুলবে। হৃদয় যত রাগে, ঠাকুর ততই আনন্দ পান ও নাচতে থাকেন। বেশ কিছুক্ষণ এভাবে প্ল্যাটফর্মে বসে থাকার পর হঠাৎ স্টেশন মাস্টার রীতিমতো উত্তেজিত হয়ে এসে বললেন, আপনাদের ভাগ্য সুপ্রসন্ন। রেলের একজন খুব বড় অফিসার একটি সেলুন কার নিয়ে কাশী চলেছেন। তিনি কিছুক্ষণ এই প্ল্যাটফর্মে থামবেন। আপনাদের নিয়ে যাওয়ার জন্য ওকে অনুরোধ করতে পারি। তো কিছুক্ষণ পর একটা অত্যন্ত সাজানো গোছানো ট্রেন এসে হাজির হল। ট্রেন থেকে যিনি নামলেন তিনি রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়, রেলের মস্ত বড় অফিসার। ঠাকুরকে এই অবস্থায় স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে এলেন তিনি। ঠাকুর তাকে না চিনলেও তিনি চেনেন। রাজেনবাবু বলেন, এ কি অবস্থা আপনার, কোথায় যাবেন? ঠাকুর তো কাশী যাবেন। রাজেনবাবু তো প্রণাম করে ঠাকুরকে তাঁর ট্রেনে তুলেছেন। এই ট্রেন একদম অন্যরকম। পুরো গদিওয়ালা সোফা, সামনে টেবিল, জানলায় পর্দা, যেন বাড়ির বিলাসবহুল বৈঠকখানা। ট্রেন ছেড়ে দিয়েছে। রাজেন্দ্রলাল বাবু অস্ফুটে বলে উঠলেন, দক্ষিণেশ্বরের দেবতাকে নিয়ে চলেছি কাশীর দেবতার কাছে। আর এদিকে ঠাকুর তো মিটিমিটি হাসছেন আর বলে চলেছেন, দেখ মায়ের কেমন খেলা। আর ভাগ্নের হৃদয়ের দিকে চেয়ে চেয়ে বলছেন, হ্যাঁ গা হৃদয়, কি বুঝলি, মায়ের খেলা দেখলি? শেষ হল এই গল্প বিমল কুমার বন্দ্যোপাধ্যায়ের। এরপরে আমরা একটু গান শুনবো, গানের পর অন্য আরেকটা গল্প 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। একটি নতুন গল্প তমাল মুখার্জি ডানকুনি হাউজিং এস্টেট থেকে লিখেছেন। তো শুরু করি গল্পটি। মা আর দিদিকে নিয়ে থাকি। বেসরকারি কোম্পানির এক কারখানায় চাকরি। হঠাৎ একদিন কারখানায় দুর্ঘটনা ঘটল। ওভারহেড ক্রেন চাপা পড়ে মৃত্যু। শ্রমিক অশান্তি, চিৎকার, চেঁচামেচি, এমনকি মালিক ও তার কারখানার উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়িতে অগ্নিসংযোগ, লকআউট ঘোষণা। আতান্তরে পড়লাম। কিভাবে সংসার চালাবো এই চিন্তায়। বিভিন্ন জায়গায় আবার দরখাস্ত দিতে লাগলাম। কোথাও কিছুই হচ্ছে না। মনটা খুবই ভারাক্রান্ত। শ্মশানে তারামার কথা মনে পড়ল। আমাদের এখানকার এক শ্মশানে মা তারার মন্দির আছে। আগেও যেতাম, এখন কারখানা বন্ধ হওয়ার পর ওখানে যাতায়াত বেশি করে হচ্ছে। ওখানকার পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা আবার শুরু হলো। একদিন সন্ধ্যায় ঠিক করলাম তারাপীঠ যাব। এক বন্ধু বলল, একদিন কেন, আজই চল। আমারও খুব ইচ্ছে হচ্ছিল আজই যাওয়ার। আমি বললাম, বেশ, শুভস্য শীঘ্রম। 5 জন মিলে তৈরি হয়ে সেই রাতেই বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছানোর আগেই দেখি কিছু ট্রেন প্যাসেঞ্জার সাইকেলে ফিরছে। আমি জিজ্ঞেস করলাম, কি ও লাস্ট ট্রেন বেরিয়ে গেল? ওরা বলল, হ্যাঁ, এই তো আমরা ওই ট্রেনেই তো ফিরলাম। এক বন্ধু বলল, দেখলি তো, বললাম আজ না বেরিয়ে কাল বেরোতে, শুনলি না? আমি বললাম, তারাপীঠ আমাদের টানেনি, চল না স্টেশনে ঘুরে আসি, তারপর বাড়ি চলে যাব। স্টেশনে গিয়ে দেখি সিগন্যাল না পাওয়ায় ট্রেনটা দাঁড়িয়ে আছে। গল্পের প্রথম অংশ এই পর্যন্ত। তারপরে গান, গানের পর দ্বিতীয় অংশ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনারা যে গল্পটা শুনছেন সেটি পাঠিয়েছেন
তমাল মুখোপাধ্যায়, ডানকুনি হাউজিং এস্টেট। তমালবাবুর লেখা গল্প বা তমালবাবুর অভিজ্ঞতার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো তারা মাকে দেখার প্রবল ইচ্ছায় টিকিট না কেটেই উঠে পড়লাম। সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিল। খুব ভয় করছিল, মাকে স্মরণ করছিলাম। বর্ধমানে পৌঁছে টিকিট কেটে আবার অন্য মেল ট্রেন ধরলাম। ভোরবেলায় পৌঁছে পুজো দিয়ে শ্মশানে ঘুরছি। বিভিন্ন সাধুর ভিড়। আজ অমাবস্যা, মন্দিরে ভিড় বেশি। সন্ধ্যার সময় আবার গেলাম শ্মশানে। ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে ধুনি জ্বালিয়ে সন্ন্যাসীরা ধ্যান করছেন। শিয়াল আর কুকুরের আনাগোনা। বামাখ্যাপার সমাধিস্থলে বসে ধ্যান করছি, মনে মনে মাকে স্মরণ করছি। বলছি, মা, আমার কিছু ব্যবস্থা করে দাও। বাড়িতে মা আর দিদি আছে, কি করব ভেবে পাচ্ছি না। মা, তুমি দয়া করো। দু চোখে জলের ধারা। দিদির বিয়ের জন্য মাকে বললাম। কতক্ষণ বসেছিলাম জানি না। যখন সম্বিত ফিরে পেলাম তখন দেখি আমার কোলে শুয়ে একটা কালো কুচকুচে কুকুর। আমার কুকুরে খুব ভয়, কিন্তু আজ কোনো ভয় করছে না। আমি উঠলাম, কুকুরটাকে কোল থেকে নামালাম, মন্দিরের দিকে এগোলাম। দেখলাম কুকুরটা আমার পিছনে আসছে। ওকে দুটো বিস্কুট দিলাম। হঠাৎ কোথায় অন্ধকারে চলে গেল বুঝতে পারলাম না। আমি দৌড়লাম শ্মশানের দিকে, না পেলাম না। কলকাতায় ফিরে শুনলাম কারখানা আবার চালু হবে, আর নতুন এক অফিস থেকে আমাকে জয়েনিং লেটার পাঠিয়েছে। 6 মাসের মধ্যে আমার দিদির বিয়ে হয়ে গেল। আজও ভাবি, সেদিনের সেই তারাপীঠ যাওয়া থেকে আমার জীবনে ঘটে যাওয়া পরপর এই ঘটনা। বুঝি না এটা লৌকিক না অলৌকিক। শুনলেন তমাল মুখোপাধ্যায়, ডানকুনি, তার পাঠানো এই লেখাটি। তার জীবনের অভিজ্ঞতার কথা লিখেছেন তমালবাবু। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে আসব নতুন গল্প নিয়ে। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এবারের গল্পটি পাঠিয়েছেন মীনাক্ষী দেবনাথ। পড়ি। অলৌকিক। হ্যাঁ, অলৌকিক কিছু ঘটনা আমার জীবনের সঙ্গেও জড়িয়ে আছে, কিন্তু সেগুলিকে অলৌকিক আখ্যা দেওয়া সঠিক কিনা জানি না। আমার বাপের বাড়িটা চুঁচুড়া শহরে জমজমাট ঘড়ি মোড়ের কাছাকাছি। বাড়ির চিলেকোঠায় অবস্থিত আমাদের ঠাকুর ঘর। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স তখন হয়তো 7-8 বছর হবে। সালটা 1968-69 হবে। তখন আমি একা ছাদে উঠলেই কখনো ঘন্টা বাজার আওয়াজ, কখনো বা যেন নুপুরের রুনুঝুনুর মতো কোনো কিছুর, আবার কখনো যেন চন্দন ঘষার মতো খসখস শব্দ কানে ভেসে আসার উপলব্ধি হতো। কিন্তু ছাদের চৌকাঠ পেরোনোর আগেই তা থেমে যেত, আর শুনতে পেতাম না। এরকম রোজই হতো। অথচ অন্য কেউ সাথে গেলে কোনো আওয়াজই শুনতে পেতাম না। একদিন ঘর থেকে মাকে বলার পর মা গম্ভীর গলায় আমাকে কখনো ছাদে একা না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। আমার অভ্যাস ছিল রাতে মায়ের সঙ্গে ঘুমানোর। একদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে মনে হলো মা পাশে নেই। কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি দরজা খুলে ঝুল বারান্দায় যেতেই মনে হলো যেন দেখলাম এক শ্বেত শুভ্র ছায়া মূর্তি সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠে গিয়ে আবার নিচে নেমে গেল। শুনছেন রবিবারের শরণাগতর অলৌকিক গল্প, আপনাদেরই পাঠানো গল্প। যেমন এই গল্পটি পাঠিয়েছেন মীনাক্ষী দেবনাথ পিকনিক গার্ডেন থেকে। গল্পের আর অল্প বাকি আছে, বলবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রাত্রির বেলা মাকে বিছানায় না পেয়ে উঠে গিয়ে সেই ছোট্ট মেয়েটি, মীনাক্ষী দেবী নিজে, তিনি দেখলেন
সাদা পোশাক পরা একজন মহিলা ছাদে উঠে আবার নিচে নেমে গেল। মায়ের ডাকে সম্বিত ফিরে পেয়ে দৌড়ে ঘরে ঢুকে দেখি মা আমার বিছানাতেই, কোথাও যাননি। পরবর্তীকালে অবশ্য বাড়ির ছোট বড় আরো কয়েকজন এই শ্বেত বসনা নারী ছায়ামূর্তিকে বিভিন্নভাবে দেখতে পেয়েছে। আমার জীবন আরো বেশ কিছু ছোট ছোট অলৌকিক ঘটনার সাক্ষী। এসব ঘটনাই আমার কাছে ঐশ্বরিক। এই হল মীনাক্ষী দেবনাথের গল্প। পরের গল্পে চলে যাই। পরের গল্পটি আপনাদের জন্য লিখেছেন স্বপন নস্কর, মহেশতলা। পড়ি। সময়টা 1970 কি 1971 সাল হবে। খবর পেলাম আমার কাকিমা হাঁপানি রোগের স্বপ্ন প্রদত্ত ওষুধ পেয়েছেন। খবর পেয়ে মনটা খুব উৎফুল্ল হয়ে উঠল। এবার হয়তো ওই ওষুধে অনেক হাঁপানি রোগীর কষ্ট লাঘব হবে। কয়েকদিন পরে কলকাতায় কাকার বাড়ি গেলাম। কাকা থাকতেন ক্রিস্টোফার রোডের এক ভাড়া বাড়িতে। সারাদিন কাটিয়ে সন্ধেবেলায় সেই স্বপ্ন প্রদত্ত ওষুধের গল্প শোনাতে বসলেন কাকিমা। একদিন ভোরবেলায় কাকিমা বাড়ির মূল প্রবেশদ্বারের দরজার কাছে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখতে পেলেন দীর্ঘদেহী, শীর্ণকায়, আজানুলম্বিত বাহু, মাথায় জটা, হাঁটতে কমণ্ডলু এবং শ্বেত বস্ত্র ও পায়ে খড়ম পরিহিত এক সন্ন্যাসী কাকিমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। কাকিমাকে দেখে কাছে এগিয়ে গিয়ে মুষ্টিবদ্ধ হাত থেকে একটি শিকড় কাকিমার হাতে দিয়ে রোগের নাম ও নিয়মাবলী বলে দিয়ে সামনের দিকে এগোতে থাকেন। একটু গান শুনব, গানের পর আবার ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রবিবারের শরণাগত, যেখানে আপনারা পাঠিয়েছেন নানান অলৌকিক অভিজ্ঞতার কথা। অনেক সময় নিজের অভিজ্ঞতা, অনেক সময় আপনাদের চেনা পরিচিতদের অভিজ্ঞতা, অনেক সময় হয়তো কোনো লেখা থেকে নিজের মতন করে লিখেছেন। ফিরে আসছি গানের পর। কাকিমার হাতে একটা শেকড় দিয়ে সেই সন্ন্যাসীর নিয়মাবলী বলে চলে গেছেন। সেই কথাই বললাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এটা কি গাছ? কাকিমার মনে প্রশ্ন জাগতেই তিনি ছুটে গিয়ে গাছের কথা জিজ্ঞাসা করলেন। এক নিমেষে সন্ন্যাসী বাঁ হাত বাড়িয়ে সমূল একটি গাছ তুলে এনে দেখালেন, তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরের দিন ঘুম থেকে উঠে স্বপ্নে দেখা সন্ন্যাসীর চেহারার সাথে বাড়িতে রাখা লোকনাথ ব্রহ্মচারীর ছবির সাথে অবিকল মিল দেখে কাকিমা বুঝলেন স্বপ্নে দেখা সন্ন্যাসী আর কেউ নন, স্বয়ং বাবা লোকনাথ। আনন্দে কাকিমা আত্মহারা হয়ে পড়লেন। স্বপ্ন প্রদত্ত এই ওষুধে অনেক রোগীর সুস্থতার খবর পাওয়া গেছে। এই লেখাটি লিখেছেন সুহাস চক্রবর্তী, রিষড়া, হুগলি থেকে। এবারে পরের গল্পে আসব। এই গল্প মায়ের মুখে শোনা আমার পাড়ার ঘটনা। নবীন একটু আগে বাইরে খেলছিল। মা পাড়ার সব বাড়িতে খোঁজ করল, না কোথাও নেই। পাড়ার লোকজন জমে গেল বাড়ির উঠোনে। ঘরের ভেতর সব দেখা হলো। বাড়ির সামনে এদিক সেদিক জাল নিয়ে ফেলা হলো, না, নবীনকে পাওয়া গেল না। পাড়ার বকুল পিসি বলল, দেখ বউ, সামনে কালীতলায় চল, মায়ের কাছে হত্যে দিয়ে থাক। এই কালীমাই পারবে, খুব জাগ্রত এই মন্দির, বহু পুরনো। নবীনের মা 5 দিন উপোস, শুধু কাঁদছেন, মায়ের মন্দিরে মাথা ঠুকছেন। সেদিন সন্ধ্যায় মাথা ন্যাড়া, পরনে সাদা কাপড়, সারা শরীরে কাঁটা লাগা দাগ, চুপ করে দাঁড়িয়ে আছে। সবার নজর গেল সেই দিকে। সবাই সমস্যারে চেঁচিয়ে উঠল, এই তো নবীন। কথাটা মার কানে গেল। মা ছুটে এলো, জড়িয়ে ধরল। নবীন নির্বাক। দুজনে অজ্ঞান হয়ে গেল। সবাই মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। পরের দিন জানা গেল এক কাপালিক বলি দেবার জন্য নিয়ে গিয়েছিল, মা রক্ষা করেছেন তাকে। কালীতলা আজও আছে। মায়ের নিত্য পূজা হয়। বৈশাখ মাসে বিশাল পূজা হয়।
এই গল্পটি পাঠিয়েছেন স্বপন নস্কর মহেশলা থেকে। এবার একটু গান শুনবো, গানের পর শেষ গল্প শোনাবো আপনাদের। এই শেষ গল্পটি লিখেছেন গার্গী ভট্টাচার্য। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। গার্গী ভট্টাচার্যের লেখা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ গল্প। জ্যাঠামশাইয়ের ঘরটা ছিল দোতলায়। তিনি ছিলেন একজন শখের গায়ক, প্রচার বিমুখ। প্রতিদিন ভৈরবীর আগে চলত ভোরের বন্দনা। তানপুরা, হারমোনিয়াম, তবলা ছিল তার সঙ্গী। ঘরে ছিল একটা সরস্বতী মূর্তি। কয়েকজন তার কাছে বিনামূল্যে গান শিখতে আসত। বর্ষায় মল্লার রাগে ভেসে যেত বাড়ি। প্রতি বছর সরস্বতী পুজো ভক্তি নিষ্ঠা সহযোগে তিনি নিজেই করতেন। ভোগ, আরতি, হোম এইসব হতো। পরদিন পুরনো মূর্তিটা বিসর্জন দিতেন। নতুন মূর্তিটা ঘরে থাকত 1 বছর। এক বছর জ্যাঠামশাইকে বিশেষ কারণে পুজোর সময় আত্মীয় বিনয় কাকুর বাড়ি যেতে হয়। বাড়ির পুজো সব নিয়ম মেনেই হয়। 2 দিন পর তিনি বাড়ি ফিরেই প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলে নিজের ঘরে নতুন মূর্তিটার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। জিজ্ঞাসা করলেন, পুজো সব নিয়ম মেনে হয়েছে তো? বললাম, হ্যাঁ। বললাম, নতুন মূর্তিটা দেখো কেমন সুন্দর। চাঁদমালায় তখনও সিঁদুরের দাগ স্পষ্ট। জ্যাঠামশাই এটা প্রণাম করে বললেন, বিনয়দের বাড়িও পুজো হলো, আমি পুজো করলাম। সন্ধেবেলা গানের জলসায় টপ্পা ঠুংরিতে বাড়ি মুখর হয়েছিল। বিসর্জনের সময় মূর্তি নিয়ে যখন নদীতে যাচ্ছি, স্পষ্ট দেখলাম মায়ের মুখ যেন বিবর্ণ, বিষণ্ণ। চাঁদমালায় সিঁদুরের দাগ মোছা, কপালে অনেক দিনের ধুলো, চুল এলোমেলো। কিন্তু কালই তো এই মূর্তির পুজো করেছি, তখন তো সব ছিল উজ্জ্বল সুন্দর। মূর্তির এই রূপ কি সকলে দেখল? মূর্তি নদীতে ভেসে গেল। আমি কি শুধু এরকম দেখলাম? কেন এমন হয়? গার্গী ভট্টাচার্যের গল্পের এই প্রশ্ন দিয়েই শেষ হল আজকে শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেকদিন রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। আপনারা যারা এখনো পর্যন্ত সেই আড্ডায় যোগ দেননি, তাদের সকলকে স্বাগত। তাহলে আজকের মতো শেষ হল শরণাগত। আজ রাত 9:30 এবং তারপর কাল ভোর 5টায় 92.7 বিগ এফএম এ আমি থাকবো আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আর আপনারাও থাকবেন সুস্থ দেহে সুস্থ মনে, শরণাগতর প্রতি নিবেদিত।